গতকাল জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান এমপিদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ফ্ল্যাটের দরজা জানালায় পর্দা লাগানোরও দাবি জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় আজ জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, একজন সংসদ সদস্য এখানে দাঁড়িয়ে জনগণের কথা বলবেন, সেখানে তিনি দাঁড়িয়ে ওয়াশিং মেশিন পেলেন না, মাইক্রোওয়েভ পেলেন না, কার্টেন পেলেন না, সে ব্যাপারে কথা বলবেন। যেখানে বলা হয় আমরা গাড়ি নেব না, প্লট নেব না। এখন প্রশ্ন উঠেছে, জনগণের সুযোগ সুবিধার কথা না বলে জাতীয় সংসদে এমপিরা কেন নিজেদের সরকারি বাসার জন্য আসবাবপত্র চাচ্ছেন? আর এ নিয়েই আমাদের আজকের বার্তা কক্ষ, সংসদ সদস্যদের সুযোগ সুবিধা। প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা ফিরোজ। জি, ধন্যবাদ। দিবু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে আমি শুরুতে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করি যে সংসদ সদস্য পারিশ্রমিক ও ভাতা আদেশ 1973, এই অনুযায়ী একজন সংসদ সদস্য, বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য, মাসিক ভাতা পান 55,000 টাকা। এরপরে হচ্ছে যাতায়াতের জন্য, জনসংযোগের জন্য পান 12,500 টাকা। অতিথি আপ্যায়নের জন্য পান মাসে 5,000 টাকা। তার গাড়ির জন্য পান 70,000 টাকা। নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য পান 15,000 টাকা। লন্ড্রির জন্য পান 1,500 টাকা। তারপরে দৈনিক ভাতা 750 থেকে 800 টাকা। প্রতি বছর এমপিরা 1,20,000 টাকা ভ্রমণ ভাতা পান, ট্রাভেল পাস পান, আছে, চিকিৎসা সুযোগ সুবিধা পান, এই তো অনেক কিছু। তারপরে 10 লাখ টাকা বিমা সুবিধা পান। এত কিছু পাওয়ার পরেও জাতীয় সংসদে দাঁড়িয়ে মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন এবং বাসার জানালার পর্দা চান। এটা কতটা শোভন? ধন্যবাদ। না, এটা তো মোটেই শোভন না। এক সময় আজকে 20-25 বছর আগের যদি তখনকার সুযোগ সুবিধার সাথে যদি এখনকে তুলনা করেন, দেখবেন যে তখন এটা শুধুই মাত্র আমরা যেমন এখানে টকশো করে একটা সম্মানই নেই, জি, একটা সম্মানী ভাতা মতো ছিল। বিষয়টা তো তাই। মন্ত্রী একটা কিন্তু জব, একেবারেই জবের মতন মন্ত্রীর দায়িত্বটা। কিন্তু এমপিরাও ওই যে অনেকে তাদের আক্ষেপ যে এমপি হলেই উনি নিজেকে মনে করেন যে তিনি মন্ত্রী, সুতরাং ওনাদের সুযোগ সুবিধাগুলো এমনভাবে নিয়ে গেছে অন্তর্মন্ত্রীদের কাছাকাছি চলে গেছে। এবং এটা প্রকাশ্যে আসছে মিজানুর রহমানের এই বোকামির কারণে। নতুবা এই হাউস কমিটির মিটিংয়ে এই গত আওয়ামী লীগ বিএনপি মিলায় এই বাড়াইতে কিন্তু তারা একেবারে মন্ত্রীদের সমপর্যায়ে নিয়ে গেছে এবং নিয়মিত চাকরির মতন হয়ে গেছে। কিন্তু আসলে কি নিয়মিত চাকরি? তা তো না। যখন সেশন চলে তখন উপস্থিত হন, বাকি সময়টা কি করেন? ওনা তো মূলত হলো জনপ্রতিনিধি, নীতি নির্ধারক। ওনাদের রাজনীতি করার কথা। ওনাদের তো কোনো 9টা 5টা অফিস নেই, ওনাদের নির্দিষ্ট কোনো মন্ত্রীদের মতন কোনো দায়িত্ব নেই। এবং সারা বিশ্বে, ভারতে বলেন, সব জায়গায় তাই। কিন্তু এখানে যে কাঠামোটা দেখছেন তাতে দেখা যাচ্ছে যে এখানে শুধু, আমি জানি না এখন কি শুধু অবসর ভাতাটা মনে হয় সম্ভবত বাকি আছে, এবং ওই যে এখন সামরিক বাহিনীর সদস্যরা দেখবেন রিটায়ারমেন্টের পরেও তারা প্লট পান, পান, আস্তে আস্তে ওই দিকে চলে যাচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের এই দেশের এমনিতেই যে আর্থিক অবস্থা, জনগণের যেই সব মিলায় তাদের যেই অর্থনৈতিক যে চালচিত্র, তার সাথে তো এটা মেলে না। একেবারেই দেখেন একটা ক্লাস হয়ে যাচ্ছে। এবং এই কারণেই এই এমপি পদটাও কিন্তু এখন লাভজনক হয়ে যাচ্ছে। সবাই মনে করে যে এমপি হলে আমি যদি কিছু নাও করি, কোনো দুর্নীতি টুর্নীতি তদবির এই সমস্ত নাও করি, তাতেও আমি বেশ স্বাচ্ছন্দ্যে চলতে পারবো, এরকম একটা জায়গায় নিয়ে গেছে। এটা আমি মনে করি যে একটা ভোগবাদী তার মধ্যে নিয়ে যাওয়া। এবং
দিনে দিনে এমপি পদটা একটা লাভজনক বিষয়ে চলে যাচ্ছে। আগে এক সময় ছিল যে এমপি হওয়া মানে আমি জনগণের কথা বলবো, দেশের নীতির কথা বলবো, সেই জায়গার থেকে কিন্তু চলে গেছে। আপনি দেখেন সব মানসিকতাটা, তরুণ যারা তারাও এসে কিন্তু ওই যে গাড়ি চাইলো, উপজেলার অফিস যখন দিচ্ছেন তখন গাড়ি কেন, হ্যাঁ হাসনাত আব্দুল্লাহ গাড়িও চাইলেন। তারপরে ফুল টাইম নিশ্চয়ই গাড়ি মানে কি, তার সাথে ড্রাইভার, তার সাথে জ্বালানি, তারপরে কিছুদিন পরে বলবে যে একটা বাড়িও দরকার, মানে উপজেলা শুধু অফিস দিলে তো হবে না, থাকবো কোথায়, তার জন্য আবার আলাদা একটা, এটা এটা বাড়তে থাকবে। তো আমার কথা হলো যে ঠিক আছে সবই আপনি নেন, কিন্তু জনগণ কি পাচ্ছে? জনগণের একটা দেশের মানুষের ক্রয় ক্ষমতা, তার অর্থনৈতিক অবস্থার সাথে সবকিছু আপনি ক্রমেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। সুযোগ সুবিধা নিয়ে আপনার অবস্থানটা একেবারে নিশ্চিত, আর্থিক অবস্থা সমস্ত মিলায় আপনি যে কমফোর্টেবল পজিশনে আছেন, আপনি জনগণকে নিয়ে আসতে পারছেন, কিন্তু জনগণ তো আপনাকে পাঠাইছে তার ভাগ্যের পরিবর্তনের জন্য। সেই ভাগ্যের পরিবর্তনের সাথে যদি মিল রেখে আপনারটা পরিবর্তন হতো তাহলে কথা ছিল না। এখন দেখেন আগে এক সময় ওই যে এমপি হওয়া মানেই প্লট, এমপি হওয়া মানেই সেখান থেকে চলে গেল নেম ফ্ল্যাট, এগুলি কিন্তু পর্যায়ক্রমে আসছে। আজকে 25-30 বছর আগে কিন্তু এরকম ছিল না। কিন্তু নিতে নিতে যেহেতু তারা একটা নীতি নির্ধারণী জায়গায় আছেন এবং সরকারও এক ধরনের মনে করে যে এমপিদেরকে এই সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তুষ্ট করি, তারা খুশি থাকুক, খুশি থাকলে সরকারি দলও আর ওই চাপ তৈরি করবে না যে এমপি হয়ে কি লাভ, মন্ত্রী হইতে পারলাম না কেন, ঠিক আছে তুমি। তারপর দেখবেন বিভিন্ন সংসদীয় কমিটির যারা প্রধান থাকে তাদের কিন্তু স্ট্যাটাসটা মন্ত্রী প্রতিমন্ত্রী এই পর্যায়ে, তার মানে ওই সুযোগ সুবিধাগুলি কিন্তু তারা অ্যাভেল করে। এটা এতগুলো একটা দেশের, বাংলাদেশের মতন দেশে ঢাউস মন্ত্রিসভা, তার সাথে এইরকম 300 এমপির যদি এই সুযোগ সুবিধাগুলি তৈরি করতে হয়, এটা কি আমার ইকোনমি সাপোর্ট করে? আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনার কাছে তুলে ধরতে চাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তাদের একটা প্রতিবেদনে দেখিয়েছে 11তম যে জাতীয় সংসদ ছিল সেই সংসদ অধিবেশনের একটা স্ট্যাটিস্টিক্স। ওই সময় প্রতি মিনিটে ব্যয় হতো 2,72,364 টাকা। আর সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতি মিনিটে খরচ হয় 1,76,000 টাকা। এটা কে বলেছেন? জামায়াতের আমির ডাক্তার শফিক সাহেব বলেছেন, সম্প্রতি তিনি বলেছেন। তার মানে ওনার হিসাবটাই যদি ধরি, প্রতি মিনিটে 1,76,000 টাকা, যেখানে জনগণের কল্যাণের কথা বলবেন, এলাকার মানুষের নাগরিক সুযোগ সুবিধায়, স্কুল কলেজ রাস্তাঘাট বিশ্ববিদ্যালয়, তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিংয়ের কথা বলবেন, বয়স্ক ভাতা, ফ্যামিলি কার্ড, দুস্থদের ভাতা, নানান সুযোগ সুবিধার কথা বলবেন এলাকার মানুষের জন্য। সেটি না বলে যখন বাসার পর্দা তা সহ বিভিন্ন জিনিস চাইবেন, সেটি আসলে দৃষ্টিকটু। আজ জাতীয় সংসদে এটা নিয়ে বেশ বিতর্ক হয়েছে। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিজেপির এমপি ব্যারিস্টার পার্থ তিনি বলেছেন যে গত সংসদ একটা বিলো স্ট্যান্ডার্ডে চলে গিয়েছিল, এমপিরা মন্ত্রীরা নানান ধরনের তোষামোদমূলক কথা বলতেন, গান করতেন। তো উনি প্রশ্ন তুলেছেন যে বর্তমান সংসদ সেই দিকে যাচ্ছেন কিনা। তো উনি ব্যক্তিগতভাবেও যেই জামাতের যে এমপি এগুলো চেয়েছেন তাকে এগুলো দিতে চেয়েছেন, এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও যেন দেন, তিনি একই কথা বলেছেন। না, এটা তো স্যাটায়ার করছে, এটা তো ওনার হয়তো আর্থিক অবস্থা ভালো সেই জন্য উনি দিতে চেয়েছেন, এটা তো বিষয় না। বিষয়টা হলো যে সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা কি, নির্বাচনের আগে তারা কি বললেন আর নির্বাচনের পর তারা ক্ষমতায় আসেননি তারপরও কি বলছেন। এটা যদি আপনি দেখেন, নির্বাচনের আগে শফিকুর রহমানের বক্তব্য আমার এখনো মনে আছে, এই সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য বলছেন যে আমরা কথা দিচ্ছি, আমরা যদি নির্বাচিত হই এমপিরা কোনো গাড়ি বাড়ি সুযোগ সুবিধা কিচ্ছু নেবে না। ভাবছে না যে মানে বেতন ভাতা টাতা শুরু যা যা এখন যা দেখছি এর কোনো কিছুই নেবে না। তারপরে হাসনাত আব্দুল্লাহ যখন নাকি উপজেলা পরিষদের বিল যখন বলা হলো যে ওখানে এমপিদেরকে মানে আলাদা কক্ষ করতে হবে, তখন তিনি বলে বসলেন যে আমাদেরকে যাতায়াতের জন্য গাড়ি দিতে হবে। শফিকুর রহমান সাহেব, সেই শফিকুর রহমান কতদিন আগে, বেশি দিন না, 1 বছরও তো যায় নাই, এই সোহরাওয়ার্দী উদ্যানের বক্তব্য তিনি বললেন যে ছোটরা আবদার করলে রাখতে হয়, তার মানে একটা সাপোর্ট দিলেন। হ্যাঁ হ্যাঁ, সম্মতি আছে।
এবং আজকেও যখন নাকি মিজানুর রহমান এই কথা বললেন, আন্দালিব পার্থ হয়তো স্যাটার করে তিনি বলেছেন, কিন্তু তিনি আবার এটাকে বিরোধিতা না করে তিনি বলছেন যে তিনি তো নিজের জন্য চাননি, সবার জন্য চেয়েছেন। তো সবার জন্য চাইলে কি এটা কি যৌক্তিক? তিনি তো এটা নিয়ে সেই সরদি উদ্যানে উনি কি বক্তব্য দিয়েছিলেন ওইটা মাথায় রেখে তো একটা বক্তব্য দিতে পারতেন যে আমি আমার দলের সদস্যের এই বক্তব্যের আমি বিরোধিতা করছি, এটা কোনো দলের, এটা হয়তো তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি পলিসিগতভাবে মনে করি যে বর্তমানেই যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা রহিত করো, মানে বাদ দেওয়া হোক, এইরকম একটা যদি বক্তব্য দিতেন তাহলে বোঝা যেত যে তার ওই সরদি উদ্যানের বক্তব্যের সাথে এই বক্তব্যের মিল আছে। কিন্তু সেই বক্তব্যে তো মিল নেই, বরং তিনি পাশ কাটায় গেলেন। সব ক্ষেত্রে দেখেন একটা পাশ কাটানো, একটা মামলা হলো, সেখানে বলতেছে বিষয়টা হচ্ছে ধর্ষণ, সেখানে বলতেছে যে কি ওই প্রেম করার কারণে তাকে বাদ দেয়া, তাদের দৃষ্টিভঙ্গিগুলো দেখেন। তারপরে ছাত্র শিবিরের নেতা জিসানের ব্যাপারে মানে তাকে বাদ দেওয়া হচ্ছে অন্য না যে ধর্ষণ করছে, মেয়ের সাথে প্রতারণা করছে, ওইটা না, বিষয়টা হচ্ছে যে প্রেম করার অপরাধে, কারণ তাদের শরিয়া আইনে বা তাদের এতে প্রেমের কোনো বিষয় নেই। আরেকটা দেখেন, খুব দুঃখজনক, এইটা প্রাসঙ্গিক, কারণ এই যে চর্চাগুলো হচ্ছে, এই যে মাথা ঝুঁকে সম্মান জানানো, কে কোন ভাবে সম্মান জানাবে সেটার সাথে ধর্মের কি সম্পর্ক? তো যাই হোক, এটা ঘটনাক্রমে এই প্রসঙ্গটা আগে উঠছে 2006 সালে যখন কি এইরকম একটা প্রসঙ্গ এসছে, তখনই কিন্তু এটা সমাধান হয়ে গেছে। তখন বলা হয়েছে যার যার ধর্মীয় রীতিতে সে ওই স্পিকারকে যে সভাপতিত্ব করবে তাকে সম্মান জানাবে, মানে বেরোনোর সময় অথবা ঢোকার সময়। তাহলে ওই প্রসঙ্গটা, তার মানে তার কোনো স্টাডি নাই, সে এসে ধম করে এখানে এসে বললো যে এটা শিরক। এই যে এক একটা দেখেন এমন এমন সব বিষয়গুলো আনছে, একদিকে ধর্ম, একদিকে সুবিধা, কোনো কিছু কিন্তু ছাড়ছেন না। মানে এইগুলো হতে, মানে আপনি পার্লামেন্টে যখন এই সমস্তগুলি আসে, তখন আমরা কি শিখবো? আমরা তো পার্লামেন্টের কাছ থেকে উন্নত রাজনীতি শিখবো, উন্নত কালচার শুনবো। আমরা আমাদের এই পার্লামেন্টকে আমরা ব্রিটিশ পার্লামেন্ট বা মার্কিন কংগ্রেস ওই লেভেলে আমরা তুলনা করে আমরা সেই লেভেলে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু ওনারা এই যে বিছানা, বালিশ, পর্দা, মাইক্রোওভেন, এই বিষয়গুলো যে আনলো, এটা তো আপনি চিন্তা করেন, আজকে ইউরোপ আমেরিকার পার্লামেন্টে যদি এরকম একটা বিষয় উঠতো, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড একটা নিউজ হয়ে যেত, হইচই বেঁধে যেত যে কি ধরনের মানসিকতা তার। আপনি এই মানসিকতাটা দিয়ে বোঝা যায় যে তারা এমপি হয়েছে সত্য, কিন্তু মন মানসিকতা বদলায়নি। আপনি দেখেন আমির হামজার মতন একজন ওয়াজে মিথ্যা কথা বলে, মানে প্রচুর কুরুচিপূর্ণ ভাষা গালি দেয়, এই লোককে সিলেক্ট করে, এই লোককে এমপি হিসেবে সিলেক্ট করে, এবং বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয়। তো এই কারণে আমি বলছি যে আমাদের, হ্যাঁ, একটা পার্লামেন্ট হয়েছে, এটা আমাদের ভালো, যেটা পার্থ বলছেন যে অনেক রক্তের বিনিময়, কিন্তু মন মানসিকতাগুলো কিন্তু একই রয়েছে, এটা বিনোদনের না। কিন্তু আপনি দেখেন কালকে ইংরেজি বাংলা মিলায় যেভাবে বক্তব্য দিলেন, এটা তো, আমার কথা হলো যে বিএনপির কি এতই মানে আকাল পড়লো, সে ভালোভাবে মানে একজনকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে আগে তো স্টাডি করবে। কারণ প্রতিবার দেখবেন যে এই মহিলা এমপিদের এই গ্রুপ থেকেই এমন এমন সব বক্তৃতা, এমন এমন সব মানে সঙ্গীত বলেন, কবিতা বলেন, নানা চর্চা হয়েছে। এটা যখনই সংরক্ষিত আসনে মহিলা আসন হয়, তখনই মনে হয় এখান থেকে নিশ্চয়ই কিছু না কিছু একটা চিড়িয়া বেরোবে এবং পার্লামেন্টের পুরো মানটাকে নষ্ট করবে। ঠিক দেখেন ঘুরে ফিরে আবার তাই হইলো। এইগুলি এখন ঠিক আছে, আমি জামাতের একটা প্রসঙ্গে করতেছি, এখানে বিএনপিরও আমি সমালোচনা করব। বিএনপির আরো কেয়ারফুল হওয়া ছিল। আপনি যখন পরিবর্তনের কথাই বলতেছেন, 5ই আগস্টের পরিবর্তনের পর আমরা একটা পার্লামেন্ট পাবো, এই পার্লামেন্টটাকে আমরা যদি সূচনা ধরি তাহলে আমরা কি পাচ্ছি? এখানে দেখতেছি ওই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, শরিয়া আইনের দিকে ঠেলে দেয়া, এটা ধর্মীয় না, ওইটাও মানে অধর্মীয় ব্যাপার, তারপরে এই সুযোগ সুবিধা, এগুলো নিয়ে পার্লামেন্টের যেই মূল যেই চরিত্রটা বা মর্যাদা, তার যে ভাব গাম্ভীর্য যেই বিষয়টা, সেই জায়গাটা কিন্তু বারবার আঘাত হচ্ছে। আমরা শুধু জামাত ইসলামের সংসদ সদস্যদের সমালোচনা করছি না, আমরা বস্তুনিষ্ঠ সমালোচনা করব। আমরা দেখেছি এই সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে স্তুতি করে কবিতা পড়েছেন।
এবং তাকে মাননীয় প্রধানমন্ত্রীকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করে বক্তব্য দিয়েছেন। এগুলো আমরা সেই অতীতে দেখেছি যে প্রধানমন্ত্রীকে নিয়ে গান গাওয়া, কবিতা গাওয়া, সেটারই আর একটা লিগেসি কিনা? হ্যাঁ, এই প্রবণতা আছে, কিন্তু আমি সাথে সাথে আমি বিপরীত আর একটা চিত্র দিতে চাই। কালকে মৌলভীবাজারে যে ঘটনাটা, দেখেন উনি গেছেন সিলেটে অনেক এমপি যে হাজির হয়েছে, কিন্তু উনি কিন্তু খুশি হননি। হ্যাঁ, উনি তো দেখার কথা ছিল মানে আগের ধারা অনুযায়ী যে কোন এমপি আসলো কোন এমপি আসলো না, কিন্তু উনি বলছে আপনি এখানে কেন, সংসদ নাই তো আছে, সংসদে যান। এখানে আমি হ্যাঁ, এইটার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে একদিকে তোষামত স্তুতি ধাওয়া করছে, আর প্রধানমন্ত্রী সেটাকে প্রতিরোধ করছে, সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করতেছে, তার বিপরীত মেরুতে অবস্থান করছে। আগে একসাথে চলতো, মানে তোষামদি স্তুতি এগুলি চলতো, সে সাথে প্রধানমন্ত্রীও চলতো, দুইটা মিলেমিশে একাকার। এখন কিন্তু আর মিলেমিশে একাকার হচ্ছে না, একটা বাধার প্রাচীর হয়ে দাঁড়াইছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন কত দিন বা কতখানি এটা রক্ষা হবে আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত আমি বলবো যে যেই ধারাটা একদিকে আছে প্রবণতা, এবং শুরু থেকে প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুব সতর্ক ছিলেন বলে এই এখন যতটুকু আমরা সমালোচনা করছি বা ঘটনাগুলো দেখছি আরো হয়তো ব্যাপক বিস্তৃত লাভ করতো, কিন্তু প্রধানমন্ত্রীর মনোভাব বুঝতে পেরে অনেকে সেই জায়গা থেকে বের হয়ে আসছেন। এবং প্রধানমন্ত্রীর ওই অবস্থানটা যদি অব্যাহত থাকে, দেখবেন যে সামনে হয়তো আরো আমরা ভালো কিছু থাকবে। তারপরও যা কিছু হবে আমরা অবশ্যই, কে জামাত কে বিএনপি সেটা বড় কথা না, আমরা দেশের স্বার্থে, সংসদের মর্যাদার স্বার্থে, এবং যেহেতু আমরা 5ই আগস্ট পরবর্তী একটা গণতান্ত্রিক সংসদ পাইছি, আমরা এটার মর্যাদা রক্ষা করার জন্য আমরা কথা বলে যাব। যদিও এই প্রশ্নটা নিয়ে বিতর্ক হতে পারে, তারপরেও বলছি যে জাতীয় সংসদের সদস্যদের যে সুযোগ সুবিধা, বিশেষ করে সরকারি ফ্ল্যাটে ফার্নিচার থেকে শুরু করে অন্যান্য কিছু দেয়া হয়, সেগুলো তো রাষ্ট্রীয় টাকা মানে জনগণের, আপনার আমার ট্যাক্সের টাকা, বাংলাদেশের আপামর জনগণের ট্যাক্সের টাকা। তো আমার দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সংসদ সদস্যরা সংসদে এভাবে খিস্তি খেউড় করবেন, তারা স্তুতি করবেন, নিজেদের স্বার্থে নানান ধরনের আচরণ করবেন, এবং তাদের পর্দা লাগবে, ওভেন লাগবে, হ্যাঁ, সেগুলো আবার ওয়াশিং মেশিন লাগবে, সেগুলো সংসদে বলবেন, সেগুলো কি আসলে গ্রহণযোগ্য? না না, কোনোভাবেই না, এটা তো প্রশ্নই ওঠে না। এটা তো দায়বদ্ধতা। আপনি যখন নির্বাচন, আপনি শুধু দেখেন নির্বাচনের সময় তাদের বক্তব্যগুলো কি ছিল, যে তারা নির্বাচিত হলে কি করবেন, সেখানে কি কোথাও বলেছেন? হ্যাঁ, এটা বলেননি যে এক্সিস্টিং যে সুযোগ সুবিধা আছে সেটা আমরা নেব না, কিন্তু নেব না এই কথা তো শফিকুর রহমান সাহেব বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে খুব গর্ব করে বলেছেন যে আমি কথা দিচ্ছি আমাদের নেতারা বা কর্মীরা যদি এমপি হন তাহলে তারা বেতন ভাতা সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলি নেবে না, এরকম কথা বলেনি, এই রেকর্ডটা আছে এখনো। তো এখন যে কিন্তু তার বিপরীতে ওই এখন তো একবারও বলছেন না, একবারও তো প্রশ্ন তুললেন না। আপনি যেমন আজকে দেখালেন যে কি কি সুযোগ সুবিধা আছে, লন্ডি ভাতা পর্যন্ত আছে, হ্যাঁ, আরো না জানি, হ্যাঁ, টেলিফোন ভাতা আছে, কত রকমের ভাতা আছে, 70,000 টাকা নাই কোনটা। একটা সরকারি নিয়মিত একটা নিয়মিত সরকারি কর্মকর্তা কর্মচারীর যা যা পাওয়া সেটা তো পাচ্ছেনই, তার চেয়ে অনেক বেশি পাচ্ছেন। এটা কি তাহলে জব, চাকরি? এটা আমার একটা প্রশ্ন। তাহলে একটা চাকরি যদি হয় তাহলে তার শাস্তি ব্যবস্থা করতে হবে, যে মানে সে কি কি ডিউটি পালন করছেন, তার চাকরি বিধিটা কি আছে, সেই বিধি যদি সে না করেন তাহলে শাস্তি কি আছে, তাহলে সেগুলিও অন্তর্ভুক্ত করা হোক। এখানে দেখেন যা যা আছে, একজন নিয়মিত সরকারি কর্মকর্তা কর্মচারীরা যা যা পান সবই আছে। তাহলে তাদের সাথে এমপিদের পার্থক্যটা কোথায়? তারা যে এক সচিব পদমর্যাদা বা তার চেয়েও বেশি পদমর্যাদায় যে সুযোগ সুবিধাগুলি নিচ্ছেন, কই একবারও তো এত 5ই আগস্টের পরিবর্তন, এত সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ, তো এখানে তো কেউ তুলছে না যে আমরা পর্দা টর্দা, এটা তো দূরের কথা। এক্সিস্টিং যেটা আছে এটা মাননীয় স্পিকার এটা রিভিউ করা হোক। বরং আমি দেখলাম যে স্পিকার একটু লজ্জা পেয়ে এটাকে মানে চাপা দেওয়ার চেষ্টা করলেন। তিনি কি বললেন?
তিনি বলেন এটা না বললেও ভালো হতো, এটা জনগণের কাছে ভুল মেসেজ যাবে। কেন ভুল মেসেজ যাবে? জনগণের কাছে প্রতিটা পাই পয়সা আপনি তুলে ধরবেন, এটা ভুল মেসেজ যাবে কেন? অবশ্যই যাবে, কারণ আপনি না বলেন না বলেন এগুলি তার গোপন কোনো বিষয় না, এটা ডকুমেন্টেড জিনিস, তাই না? তাহলে আপনার বরং এই পরিবর্তিত সংসদের উচিত ছিল একটা সংসদীয় কমিটি করা, যে এমপিদের আসলে এইটা পাওয়া উচিত কি উচিত না, এটাকে মানে বর্তমান প্রেক্ষাপট, গণতান্ত্রিক চেতনা, 5ই আগস্টের পরে নতুন রাজনীতি, এর আলোকে এটাকে রিভিউ করা উচিত কিনা। কারণ এইগুলি যত সুযোগ সুবিধা আপনি দেখবেন যে তার অধিকাংশ গত 3টা সংসদ 14, 18 এবং 24 এইসব জালিয়াতির ভুয়া নির্বাচনের সময় এই এমপিরা মিলে তারা নিজেরা কমিটি করে এই সমস্ত সুযোগ সুবিধা বাড়াইছে। তাহলে আপনি ওইগুলি বাতিল করেন। শেখ হাসিনার আমলে যে সমস্ত সুযোগ সুবিধা হয়েছে, সংসদকে আপনি বলতেছেন অবৈধ, নির্বাচন ঠিক নেই, তো সুযোগ সুবিধা তাহলে ঠিক নেই, সেগুলি বাতিল করেন। কই এই নিয়ে তো কোনো কথা শুনলাম না, এই নিয়ে তো কোনো প্রস্তাব আসলো না যে আমরা এটা রিভিউ করব, না এটা হইতে পারে না। ও আপনাদের বেলায় আপনারা 16 আনা, বাকিদের বেলায় তো আপনারা কই? তেলের দাম যখন বাড়লো, জিনিসপত্রের দাম যে বাড়ছে, এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা করা, বা ফ্যামিলি কার্ডের 2500 টাকা কেন এখানে 20,000 টাকা করে দিতে হবে, এই নিয়ে তো উচ্চকিত বক্তব্য দেন না। আপনারা আপনাদের সুযোগ সুবিধা নিয়ে করেন। প্রধানমন্ত্রীকে বরং ফ্যামিলি কার্ড কেন দেওয়া হলো এটার জন্য তার সমালোচনা করা হয়, বরং তাকে প্রেশার করেন না কেন, বা সরকারকে প্রেশার করেন না কেন যে এই ফ্যামিলি কার্ড আগামী বছরের মধ্যে 1 কোটি দিতে হবে এবং প্রত্যেকটা ফ্যামিলি কার্ডে 20,000 টাকা দিতে হবে। ওই সুযোগ সুবিধা বাড়ে না। আপনারা আপনাদের এক্সিস্টিং সুযোগ সুবিধা সেটা নিয়ে মানে বিগত স্বৈরাচার আমলে যেই সুবিধাগুলি ওইটা নিছেন, এখন আরো পর্দা দিচ্ছেন না কেন, দিচ্ছেন না কেন, বললেন বেলুন দেননি কেন, কি বলে ঝাড়ু নাই কেন, এই সমস্ত গুলি, এগুলি খুব দেউলিয়াপনা। সত্যি এটা দুঃখজনক, এটা অপ্রত্যাশিত, মানে এটা আশা করা যায় না। স্পিকারও এটা কেন খুব দ্রুত এটা কেন বলতে গেল, এটা তো হাউস কমিটি আছে, তার মানে হাউস কমিটিতে গেলে মানে আমরা জানলাম না, ভিতরে ভিতরে তারা করে, এই তো ভিতরে ভিতরে করতে করতে এখন তো দেখা যাচ্ছে যে কি পরিমাণ সুযোগ সুবিধা নেয়। বাট এটা কি বৈধ নাকি অবৈধ? অবৈধ সংসদের এই সুবিধাগুলি আপনি কেন নেবেন? কোন একজন এমপি প্রশ্ন তুললো না। আপনি খুবই চমৎকার বলেছেন যে শেখ হাসিনার লাস্ট 3টা ইলেকশন যদি অবৈধ হয়, তাহলে তার আমলে যেই আইন এবং বিধিবিধান বলে সংসদ সদস্যরা এত সব সুযোগ সুবিধা পেত, সেটি তো ত্রয়োদশ জাতীয় সংসদেও বহাল আছে। এই সংসদ তো বলেনি যে শেখ হাসিনার করা সুযোগ সুবিধা বা শেখ হাসিনার সময় দেওয়া সুযোগ সুবিধা বর্তমান সংসদ সদস্যরা নেবে না। এই ক্ষেত্রে কিন্তু তারা সব এক ট্যাক্স ফ্রি তারা গাড়ি নিচ্ছেন, কেউ কিন্তু বলছেন না যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই সপ্তাহে খুব আলোচনার জন্ম দিয়েছে, সেটাও জাতীয় সংসদে আপনি দেখেছেন 14ই জুন সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিয়েছেন জামায়াত ইসলামের আরেকজন সংসদ সদস্য, তার নাম আব্দুল মুনতাকিম। তিনি নীলফামারী 4 আসন সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের জামায়াতের এমপি। তিনি বক্তব্য দিতে গিয়ে সংসদে বলেছেন যে মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরব উজ্জ্বল ভূমিকা আছে। তিনি বলেছেন তার বাবা মুক্তিযোদ্ধা, তার দাদা মুক্তিযুদ্ধে শহীদ। তিনি বলেছেন তার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা আছেন এবং তার মা মুক্তিযুদ্ধের সংগঠক। পরবর্তীতে দেখা গেল যে ওই ভদ্রলোকের আব্দুল মুনতাকিমের হলফনামায়, জাতীয় সংসদের তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় হলফনামায় যে তথ্য দিয়েছেন সেখানে তার জন্ম 1981 সালে, কিন্তু সংসদে তিনি বললেন তার বাবা মুক্তিযুদ্ধের শহীদ। প্রথম আলো সহ অধিকাংশ গণমাধ্যম সেই সংসদ সদস্যের গ্রামের বাড়িতে গেছেন, দেখেছেন তার বাবা জীবিত আছেন, মাও জীবিত আছেন, পরে তার সঙ্গে কথা বলেছেন। তো এরপরে তিনি বলেছেন যে তার ভুল হয়ে গেছে। তো তিনি বলেছেন স্লিপ অফ টাং, একজনের বাবা মুক্তিযুদ্ধের শহীদ, তার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা আছেন, দাদাও মুক্তিযুদ্ধের শহীদ, তিনি নিজেও জুলাই যোদ্ধা, তিনি নিজে জুলাই যোদ্ধা, মা মুক্তিযুদ্ধের সংগঠক। এইসব বিষয়ে স্লিপ অফ টাং কিভাবে হয়? এটা আসলে মানে এরা তো ধর্মের লেবাসটা নিয়ে রাজনীতি করে, মানে বাংলাদেশের সাধারণ মানুষের ধর্ম নিয়ে খেলাধুলা করে আর কি, এটাই পুঁজি, আর অন্য কোনো পুঁজি নেই। এদের চিন্তা চেতনার মান আপনি যদি দেখেন একেবারে প্রাগৈতিহাসিক
মানে একদম পুরনো ধাঁচের, এদের মধ্যে কোনো সততা নাই, শুধু ওই লেবাস একটা পরে এরা রাজনীতিটা করে, সেগুলি বের হচ্ছে আর কি। নিজের বাবাকে পর্যন্ত শহীদ হলো, বানাই দিল। আজকে ভাগ্য ভালো, তার বাবা অত্যন্ত একজন সজ্জন মানুষ, ভালো মানুষ, কত উদার। তিনি বলছেন যে আমার ছেলে অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, এবং সে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। এইটা তার শখ। অন্য যে কোনো বাবা এইরকম ছেলে এই কথা বলছে শহীদ, এটা বললে স্ট্রোক করার কথা এবং ছেলের মুখ দেখতে না চাওয়ার কথা, কিন্তু তারপরেও সে তার ছেলের পক্ষেই কি বলে বাবা আর কি, বাবারা হয়তো এরকমই হয় আর কি। যাই হোক, কিন্তু দেখেন এইসবের ঘটনার মধ্য দিয়ে কত বড় তার হয়তো একটা বেদনা আছে, যে কারণ এরা যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে এদের পূর্বপুরুষরা যে অংশ নেয়নি, এই বেদনা আছে। এবং সবসময় এখনো পর্যন্ত যেহেতু ওই দর্শনকে তারা ধারণ করে, পুরনো নেতৃত্বকে, তাদের আধ্যাত্মিক গুরু তাদেরকে মানেন, সুতরাং রাজাকার, আলবদর বা স্বাধীনতা বিরোধী এই তকমাটা আছে বলে তারা সবসময় এটা যে না সেটা বলার চেষ্টা করেন, বলতে যে এটাকে এমন ভাবে তিনি সামনে নিয়ে আসলেন যেটাকে এখন পুরো বলতেছে স্লিপ অফ টাং। স্লিপ অফ টাং তা হয় না। স্লিপ অফ টাং হলো হঠাৎ করে একটা শব্দ বের হয়ে গেল, এটা তো খুব গোছানো বক্তব্য, বাবা দাদা আছে কি নেই, এটা স্লিপ অফ টাং হয় কি করে? স্লিপ অফ টাং এর তাহলে শব্দটা বা ইংরেজি এই শব্দটাই আসলে পাল্টাই দেওয়া দরকার। এটা খুব পরিকল্পিত, কারণ ফিগারও বলতেছে 47 জন, তাই না? এইটা স্লিপ অফ টাং হয় না, এইটা বলছে, কিন্তু অনেকে সে মনে করছে যে এটা নিয়ে কেউ অনুসন্ধান হবে না, কারণ এখন মানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিটা কথা, ধরেন আমি আপনার এখানে ফোরামে যে কথাগুলি বলছি, এর প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য কিন্তু রেকর্ডেড, সুতরাং আমি পট করে ক্রস চেক করারে এখানে হ্যাঁ একটা দুইটা আমার শব্দ হয়তো বেফাস হয়ে যেতে পারে, কিন্তু আমি বলতে পারবো না যে আমার পুরো বক্তব্যটা স্লিপ অফ টাং। তো সুতরাং আর সেখানে তো সে আরো বড় একটা পোডিয়ামে বক্তব্য রাখছে সংসদে, সেখানে কিভাবে এটা তো রেকর্ড হয়ে যায়, কারণ রেকর্ডে থাকবে। এখন তিনি বলতেছেন ওই ইয়ের থেকে যাতে বাদ দেওয়া হয়। সংসদের এটা হলো তিনি স্পিকার বরাবর একটি চিঠি দিয়েছেন 17 জন। তাদের পুরো রাজনীতিটাই আসলে গোজামিলে ভরা, এর কোনো বাস্তবতা নেই। বাস্তবতাটা একটাই, সেটা হলো মানে খুবই সসি জিনিস, মানে ধর্মটাকে নিয়ে আপনি খেলতে পারলে আপনি খুব দ্রুত সবার সমর্থন পাবেন। তারা এটাকেই চর্চা করছে, কিন্তু নিজের সেই মানে কি বলে নৈতিক ভিত্তিটা দৃঢ় করা, শক্ত করা, বা তার রাজনৈতিক বক্তব্য দেখেন, তিনি আবার জেলা কিন্তু আমির, কিন্তু তাহলে একটা সর্বোচ্চ নায়েবে আমির দুইটা পদের মধ্যে একটা পদ সে হোল্ড করতেছে। সেই জায়গা থেকে যদি এরকম বক্তব্য আসে, তাহলে তার নিচের সমস্ত লেভেলের ওই নেতাদের অবস্থাটা কি আপনি বোঝেন? এবং এটা তো একটা ঠাস করে একটা বের হয়ে গেল, এরকম অপ্রকাশিত অধ্যায় কত উপজেলা জেলায় ঘুরে বেড়াচ্ছে, আপনি এটা কল্পনা করেন। মোস্তফা ফিরোজ, এই বক্তব্য হয়তো ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে বলে গণমাধ্যম কর্মীরা তার গ্রামের বাড়ি, এমপি সাহেবের গ্রামের বাড়িতে গেছেন এবং তার বাবা মা বেঁচে আছেন কিনা, তার বাবা মুক্তিযোদ্ধা কিনা সেটা ক্রস চেক করেছেন। এমন যদি হতো যে এই ব্যাপারে কোনো গণমাধ্যমে সংবাদ প্রকাশ না হতো, তাহলে কিন্তু এটা এস্টাবলিশ করে মানে হয়ে যেত যে জামাতের একজন এমপির বাবা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের শহীদ, তার দাদাও মুক্তিযুদ্ধের শহীদ, এবং তার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা আছেন। মানে জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের অংশ করার জন্য এইভাবে মিথ্যাচার তারা জাতীয় সংসদে করেছে। সেটাই। এই দেখেন, এটার পরে একটা কথা থাকে, এই যে তারা এত লম্বা লম্বা কথা বলে, রীতি নৈতিকতার কথা বলে, এটার পর সংসদে স্লিপ অফ টাং, তারপর দল কি করলো? দলের কোনো বক্তব্য নেই। দেখবেন যে দল আবার যখন হবে তখন ওইটাকে সাফাই গাবে, যেমন ওই যে সুযোগ সুবিধার ব্যাপারে বলছে যে এটা তো উনি নিজের জন্য বলেননি, উনি দেয়ারকে মনে হচ্ছে পার্থ কেন বললো, এটা হলো বড় অপরাধ। আর উনি নিজের জন্য বলেননি, উনি একটা বিশাল ব্যাপার সবার জন্য বলছে, এটা মানে কোনো ব্যাপার না। এখানেও দেখবেন যে এইগুলিকে প্রোটেকশন দিচ্ছে এরা, এইগুলি ব্যাপারে এটা যে অত্যন্ত একটা মিথ্যাচার করলো। জামাত যেহেতু ধর্মীয় রাজনীতি করে, তাহলে সবচেয়ে সত্যবাদিতা তো সেই দলের কাছেই মানুষ আশা করবে, কারণ তারা ধর্ম নিয়ে যেহেতু রাজনীতিটা করে। কিন্তু সেখানে যে একদম পুরো একটা মিথ্যাচার করলো, এই ব্যাপারে সংসদের এখানে স্পিকার তো আর শাস্তি মানে এটা তো দেওয়ার ব্যাপার না, তার বক্তব্যটাকে এক্সপান্স করে দিতে পারে তার অনুরোধের প্রেক্ষিতে। কিন্তু দল কি করলো?
দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আছে? দলের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ আছে শাস্তিমূলক? কিছু নেই। আপনি তো দীর্ঘদিন পার্লামেন্ট কভার করেছেন, রাজনৈতিক রিপোর্টিং করেছেন, সেই হিসাবে আপনার কাছে জানতে চাই, কোনো সংসদ সদস্য যদি জাতীয় সংসদে দাঁড়িয়ে অসত্য তথ্য দেন বা মিথ্যা বলেন এবং সেটি যদি প্রমাণ হয়, সেই ক্ষেত্রে তো আমরা জানি যে সংসদ থেকে ওই শব্দটা এক্সপান্স করেন। তো তিনি তো 14 তারিখে বলেছেন, এখন জাতীয় সংসদের করণীয় কি? এটা তো ধরেন একটা শপথ নিয়ে তিনি এমপি হন, তাই না? এটা শপথটা ভঙ্গ। শপথ ভঙ্গ হলে কি হয়? দুই রকম ইয়ে হয়। এটা তার সদস্যপদ বাতিলের একটা প্রস্তাব আসতে পারে। সেখানে সংসদ সদস্যরা, দল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একটা সম্মিলিত একটা সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ওই যে আমরা যতই বলি না কেন যে আমাদের মানে কি বলে ওই কি বলে সংসদটাকে আরো কার্যকর করতে গেলে আমাদের গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, ঐক্যমত্য কমিশনের এটা বাতিল করতে হবে। কিন্তু এই যে আমরা নিজেরা যে আচরণগুলো করতেছি, মিথ্যাচারগুলো করতেছি শপথ নিয়ে, এটা তো শপথ ভঙ্গ রীতিমতো। তো সেই কারণে তো তার বিরুদ্ধে দলীয়ভাবে সংসদ একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সেটা কেন নিচ্ছেন, এটা আমার প্রশ্ন। আমরা আলাপ করছিলাম জাতীয় সংসদে সংসদ সদস্যদের যে বিভিন্ন সুযোগ সুবিধা সেটি নিয়ে। অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com এ। আর যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। আগামীকাল একই সময় অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।